Assalamu alaikum and hello everyone. Hope you all are doing well. This is Kaji Warisa Tabassum. Welcome back to another video tutorial of Principles of Economics. This is basically our first lecture of final term. I hope my videos of midterm were helpful to you. So please keep on watching and let's move on to the slides. So our first topic is about GDP or measuring national income. There are three main statistics of macroeconomics যেখানে আমরা মেইনলি হচ্ছে তিন ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করবো। একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে সিপিআই, আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। তো জিডিপি নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে ফুল মিনিং জিডিপির। সো এখানে লেখা আছে যে nation's total income and the total expenditure on its output of goods and services। তো মেইনলি হচ্ছে একটা দেশের মোট যে ব্যয়, মোট যে আয়, ইনকাম মানে মোট যে আয় এবং টোটাল যে একটা খরচ ব্যয়, তার উপরে কিছু পণ্য এবং সেবার যে আউটপুট, সেটা নিয়ে হচ্ছে জিডিপি। তো এটা মেইনলি একটা দেশের মোট অর্থনৈতিক কার্যকলাপের একটা পরিমাণ নির্ধারণ করে। এটা মেইনলি আমাদের নির্ধারণ করবে যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে উৎপাদিত পণ্য এবং সেই দেশের বিভিন্ন সেবা, এই দুইটার কম্বিনেশনের একটা মেইন বাজার মূল্য। এটা হচ্ছে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা উন্নয়নের মাত্রা। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা দেশ কতটুকু উন্নত, সেটাই হচ্ছে জিডিপি। দেন হচ্ছে সিপিআই, যেটা মেইনলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, which measures the level of prices inflation। ইনফ্লেশন বলতে বোঝায় হচ্ছে, বাংলা যদি বলি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিটা হচ্ছে মেইনলি যখন সময়ের সাথে সাথে যে কোনো একটা পণ্যের দাম বেড়ে যায় এবং সেই মুদ্রার যে একটা কেনার ক্ষমতা সেটা কমে যাবে। এটা হচ্ছে মেইনলি একটা অর্থনীতিতে যে কোনো একটা পণ্যের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করবে। তো আহ ইনফ্লেশনের সাথে সিপিআইটা জড়িত। সিপিআইটা হচ্ছে মেইনলি ভোক্তাদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের মূল্যের যে একটা পরিবর্তন, সেটার একটা সূচক বা মাত্রা হিসেবে কাজ করে। এটা মেইনলি নির্ধারণ করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের কতটুকু মূল্য বাড়বে অথবা কতটুকু মূল্য কমবে। হ্যাঁ, এজন্য এটাকে মুদ্রাস্ফীতি অথবা আহ মানে ইনফ্লেশন, এটার একটা হার বোঝায় সিপিআইটা। আর আনএমপ্লয়মেন্ট রেট তো আমরা বুঝতেছি যে ফ্র্যাকশন অফ ওয়ার্কার্স হু আর আনএমপ্লয়েড। মেইনলি একটা দেশের জনসংখ্যার মধ্যে যারা কর্মক্ষম আছে কিন্তু তারা কোনো কাজ পাচ্ছেন না, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের একটা শতাংশ রেট যেহেতু বলতেছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। এটা একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো দিজ আর দ্য থ্রি measuring that are gonna affect on a nation's national income অথবা জাতীয় আয়ের উপর যেগুলো নির্ভর করবে। দেন হচ্ছে আমাদের যেটা টপিক, সেটা হচ্ছে রিয়েল জিডিপি ভার্সেস নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি। জিডিপি এর মধ্যে হচ্ছে দুইটা ভাগ আমরা দেখবো, একটা হচ্ছে রিয়েল জিডিপি আর একটা হচ্ছে নমিনাল জিডিপি। সো nominal GDP values the production of goods and services at current prices, and real GDP values the production of goods and services at a constant prices। তো এখানে হচ্ছে মেইন ফোকাসের জিনিসটা হচ্ছে এটা, যে রিয়েল জিডিপি যখন আসবে ওটা হচ্ছে কনস্ট্যান্ট একটা প্রাইসের উপর ফোকাস করবে, অ্যান্ড যখন আমরা নমিনাল জিডিপি বলবো তখন হচ্ছে ও কারেন্ট প্রাইসের উপরে ডিপেন্ড করবে। তো নমিনাল জিডিপি যদি একটু সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে একটা দেশের নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য ও সেবার একটা মূল্য, যেটা বর্তমান বছরের দাম ব্যবহার করে হিসাব করা হয়, যেহেতু বলতেছে কারেন্ট প্রাইসেস। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি নমিনাল জিডিপি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে 2023 সালে 1 কেজি চালের দাম যদি 50 টাকা হয় এবং 2023 সালে যদি সেই উৎপাদিত চালের পরিমাণ 1000 কেজি হয়, তাহলে সেটা নমিনাল জিডিপি হবে 50 ইন্টু 1000। কারণ 1 কেজি চালের দাম ছিল 50 এবং সেই চাল থেকে যেই উৎপাদিত
চাল অথবা ভাত সেটার পরিমাণ ছিল 1000 কেজি। তো টাকা এবং পরিমাণ দুটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 50 ইন্টু 1000 সমান সমান 50,000। আর রিয়েল জিডিপি নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি অথবা মূল্যের পরিবর্তনের প্রভাবকে বাদ দিয়ে যে জিডিপিটাকে হিসাব করা হয় সেটা হচ্ছে রিয়েল জিডিপি। এটা মেইনলি একটা নির্দিষ্ট বছরে, মানে বছরটা নির্দিষ্ট থাকবে যেটাকে আমরা বেজ ইয়ার ধরে কাউন্ট করব। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? রিয়েল জিডিপির ক্ষেত্রে একটা বেজ ইয়ার অথবা একটা নির্দিষ্ট বছরে দাম ব্যবহার করে আমরা গণনা করব। যেমন যদি আমরা ধরি যে 2023 সালের চালের দাম হচ্ছে 50 টাকা, কিন্তু 2010 সালকে যদি আমরা বেস ইয়ার ধরি, তাহলে 2010 সালে ধরলাম চালের দাম ছিল 30 টাকা, তাহলে আমাদের রিয়েল জিডিপি হবে 30 ইন্টু 1000। কারণ হচ্ছে আমরা বেস ইয়ার ধরে নিচ্ছি 2010 সালকে, এখানে কারেন্ট ইয়ার হচ্ছে 2023। 2023টা ইফেক্ট ফেলবে না, কারণ এখানে আমরা বেস ইয়ার নিয়ে কাজ করব। বেস ইয়ারের যে মূল্যটা সেটা ছিল 30 টাকা, এবং আগে বলেছিলাম যে চালের পরিমাণ ছিল 1000 কেজি, তো সেই জন্য 30 ইন্টু 1000 সমান সমান 30,000। মেইনলি নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে যদি একটা পার্থক্য বলি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি হচ্ছে বর্তমান মূল্য হিসাব করবে এবং রিয়েল জিডিপি হচ্ছে একটা নির্দিষ্ট বছরকে ধরবে বেস ইয়ার হিসেবে এবং সেটার দামকে পরিবর্তন করবে, সেটার দামকে মানে কনস্ট্যান্ট ধরে হিসাব করবে। আর রিয়েল জিডিপি মেইনলি মুদ্রাস্ফীতির প্রকৃত প্রভাব দেখাবে এবং নমিনাল জিডিপি মুদ্রাস্ফীতির উপর তেমন কোনো প্রভাব ফেলবে না। সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে, সেটা হচ্ছে যখন আমরা ক্যালকুলেটিং নমিনাল জিডিপি, যখন আমরা নমিনাল জিডিপি হিসাব করব, তখন হচ্ছে $1 যদি একটা হটডগের প্রাইস হয়, তার সাথে হচ্ছে 100টা হটডগ মানে প্রাইস এবং তার সাথে পরিমাণ। এন্ড এখানে হচ্ছে $2 সাথে তার সাথে পরিমাণ। তো এখানে যদি আমরা হিসাব করি যে তাহলে কত আসে, দুইটাকে যোগ করলে আমরা 200 পাই। এবং এখানে প্রাইস ইন্টু পরিমাণ, এখানে প্রাইস ইন্টু পরিমাণ, এখানে হচ্ছে $600 এবং এখানে প্রাইস ইন্টু পরিমাণ, প্রাইস ইন্টু পরিমাণ, টোটাল আসে $1200। বাট রিয়েল জিডিপির ক্ষেত্রে বেস ইয়ারকে ধরে নিয়েছে 2001। তো 2001 এর ক্ষেত্রে এটা এরকমই আসলো, যেটা ছিল সেটাই। বাট 2002 এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 2001 এর ক্ষেত্রে যেটা ছিল মানে প্রাইসটা কত ছিল, $1, তো সেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, বাট পরিমাণটা চেঞ্জ হয়েছে। এন্ড এখানে 2001 এর ক্ষেত্রে যে প্রাইসটা ছিল $2, সেটা হচ্ছে 2002 এর ক্ষেত্রে সেম কনস্ট্যান্ট, সেহেতু এখানে এরকম আসছে। আবার 2003 এর ক্ষেত্রে আমরা প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরছি বাট পরিমাণটা চেঞ্জ হয়েছে, এখানে প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরছি বাট পরিমাণটা চেঞ্জ হয়েছে। সেই জন্য মেইনলি হচ্ছে দেখার বিষয় এটা যে বেজ ইয়ারে আমাদের মূল্যটা, এখানে বেজ ইয়ারে আমাদের মূল্যটা, এই মূল্যই হচ্ছে একবার এখানে আসছে আর একবার এখানে আসছে। সিমিলারলি এখানেও এই মূল্য এখানে আসছে আর এই মূল্যটা এখানে আসছে। তো কনস্ট্যান্ট থাকবে, আমরা যে বলতেছি কনস্ট্যান্ট প্রাইস থাকবে, সেটাই হচ্ছে এটা। এখন হচ্ছে কিছু কম্পোনেন্টস নিয়ে কথা বলবো জিডিপি এর, যেগুলা মেইনলি জিডিপি এর উপর নির্ভর করবে বলা যায়, অথবা মানে কিছুটা প্রভাব ফেলবে আমাদের জিডিপি এর উপরে। সেগুলা হচ্ছে আমাদের কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজেস এন্ড হচ্ছে নেট এক্সপোর্টস। সো জিডিপি ইজ দ্য সাম অফ দ্য ফলোয়িং, এই যে এখানে হচ্ছে একটা সূত্রের মতো আছে, y is equal to c plus i plus g plus nx। তো সি দিয়ে আমরা বুঝতেছি কনজাম্পশন, যে সি দিয়ে আমরা কনজাম্পশন বুঝতেছি, কনজাম্পশন হচ্ছে the spending by households on goods and services with the exception of purchases of new housing। তো যদি একটু সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে কনজাম্পশন মেইনলি ভোগ ব্যয়, আমরা যেটা ভোগ করতেছি সেটার উপর যে ব্যয় হতেছে, একটা দেশের মানুষের পণ্য এবং সেবার উপর ব্যক্তিগত ব্যয়, মানে আমি যে কোনো জিনিস একটা কিনবো সেটার উপর আমি পার্সোনালি যে খরচটা করতেছি সেটাকে আমরা কনজাম্পশন বলতেছি। যেমন খাদ্য, পোশাক, বাসস্থান, পরিবহন অথবা বিনোদনের উপরে। হ্যাঁ, যেমন একজন ব্যক্তি যদি মাসে 10,000 টাকা খরচ করে, তাহলে তার খাবার এবং তার বাড়ি ভাড়া এবং টোটাল মিলিয়ে এটা তার কনজাম্পশনের একটা অংশ। দেন হচ্ছে আমরা দেখতেছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা হচ্ছে
এই যে আইটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে দ্য স্পেন্ডিং অন ক্যাপিটাল ইকুইপমেন্ট ইনভেন্টরিজ অ্যান্ড স্ট্রাকচারস ইনক্লুডিং নিউ হাউস। ইনভেস্টমেন্ট বলতে বাংলায় বুঝাই আমরা বিনিয়োগটা হচ্ছে আমাদের ভবিষ্যতে আয় অথবা উৎপাদন বাড়ানোর জন্য একটা সম্পদের ব্যবহারের যে প্রক্রিয়া। একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে যেকোনো একটা কোম্পানি যদি 1 কোটি টাকা দিয়ে একটা নতুন মেশিন কিনে, সেটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগের অন্তর্ভুক্ত। হ্যাঁ, দেন হচ্ছে গভর্নমেন্ট পারচেজ, যেটা হচ্ছে এখানে জি, দ্য স্পেন্ডিং অন গুডস অ্যান্ড সার্ভিসেস বাই লোকাল স্টেট ফেডারেল গভর্নমেন্টস। গভর্নমেন্ট পারচেজ হচ্ছে সরকারি ব্যয়, যেটা মেইনলি সরকার কর্তৃক বিভিন্ন সেবা এবং পণ্যের উপর যে খরচটা করা হয়, ওই সেবা আর পণ্যগুলো কিনতে যে টাকাটা ব্যয় হয়, যে খরচটা হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট পারচেজেস। এক্সাম্পল হিসেবে একটা সরকার যদি 100 কোটি টাকা ব্যয় করে যে কোনো একটা রাস্তা নির্মাণ করতে, সেটা হচ্ছে সরকারের সরকারি ব্যয় অথবা গভর্নমেন্ট পারচেজ। লাস্টলি নেট এক্সপোর্টস অথবা এনএক্স, এই যে এটা হচ্ছে এখানে এনএক্স, এটা মেইনলি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এন্ড যদি বলি সেটা হচ্ছে নেট রপ্তানি অথবা নেট রপ্তানি। এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। তো নেট রপ্তানি হচ্ছে মেইনলি একটা দেশের রপ্তানি থেকে আমদানির পরিমাণ বাদ দিলে যেটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের নেট এক্সপোর্ট। যে রপ্তানি থেকে আমরা, যে এক্সপোর্ট থেকে আমরা ইম্পোর্টটাকে মাইনাস করলে যেটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের নেট এক্সপোর্ট অথবা নেট রপ্তানি। তো জিডিপি এর ক্ষেত্রে এই চারটার যোগফল যেটা হয়, সেটাই হচ্ছে মেনলি আমাদের জিডিপি। দেন হচ্ছে আমরা জিডিপি অ্যান্ড কম্পোনেন্টস অফ এক্সপেন্ডিচারে কিছু কিছু জিনিস দেখতেছি। সেটা হচ্ছে জিডিপি তে আছে আমাদের কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজ এন্ড নেট এক্সপোর্ট। এখন কনজাম্পশনের মধ্যে আছে নন ডিউরেবল গুডস, non-durable goods and durable goods. durable goods, so এগুলা হচ্ছে মেইনলি আমাদের নন ডিউরেবল গুডস বলতে যেগুলো অস্থির পণ্য, সেটা হচ্ছে এমন ধরনের পণ্য যেগুলো একবার ব্যবহারে শেষ হয়ে যাবে, অথবা যেগুলো খুব কম সময়ের জন্য ব্যবহার করে, অথবা বলা যায় যে কিছু একটা মানে কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত এগুলা স্থায়ী হয়। যেমন খাদ্যদ্রব্য কম বেশ মানে কয়েকদিন অথবা কয়েক মাস যায়, অথবা ওষুধ, হ্যাঁ, সারা জীবন যায় না। তো এগুলো হচ্ছে নন ডিউরেবল গুডস। আর ডিউরেবল গুডস হচ্ছে যেসব পণ্য দীর্ঘ সময় ব্যবহার করা যায়, মানে স্থায়িত্ব বেশি। যেমন আমরা যদি বলি, আমরা টিভি দেখি, দেন হচ্ছে আমাদের আম, কি বলা যায়, ফ্রিজ, বিভিন্ন ধরনের ফার্নিচার, এগুলো আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করে, সেগুলা সার্ভিসেস এর মধ্যে বিভিন্ন ধরনের সেবা। ইনভেস্টমেন্টের মধ্যে আমরা দেখতেছি কি কি, নন রেসিডেন্সিয়াল ফিক্সড ইনভেস্টমেন্ট, fixed investment and residential fixed investment। এই দুটো হচ্ছে মেইনলি ইনভেস্টমেন্টেরই দুইটা অংশ। তো নন রেসিডেন্সিয়াল ফিক্সড ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে আবাসিক স্থায়ী বিনিয়োগ। এটা মেইনলি একটা ব্যবসা অথবা শিল্প প্রতিষ্ঠানের দ্বারা স্থায়ী সম্পদে বিনিয়োগ। যেমন বলতে পারি হচ্ছে কারখানা নির্মাণ অথবা বিভিন্ন অফিস ভবন, এগুলা নির্মাণ করা হচ্ছে নন রেসিডেন্সিয়াল। আর যদি রেসিডেন্সিয়াল এর কথা বলি, সেগুলো হচ্ছে নতুন বাড়ি, অ্যাপার্টমেন্ট অথবা বিভিন্ন ধরনের মানে আবাসিক প্রকল্প, এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল। দেন গভর্নমেন্ট পারচেসেস এর মধ্যে আছে ডিফেন্স এন্ড নন ডিফেন্স। ডিফেন্স এন্ড নন ডিফেন্স সম্পর্কে আমরা তো সবাই জানি। সেগুলা হচ্ছে মেইনলি আমাদের ডিফেন্স বলতে বোঝায় প্রতিরক্ষা। তো প্রতিরক্ষার ব্যয় হচ্ছে একটা দেশ তার সামরিক খাতে যে ব্যয়গুলো করে, যেমন হচ্ছে যুদ্ধ বিমান অথবা বড় বড় ট্যাঙ্ক পারচেস করা, দেন হচ্ছে সেনাবাহিনী যারা থাকে তাদেরকে বেতন দেওয়া, অথবা নানা ধরনের প্রতিরক্ষা কাজে যেগুলা যুক্ত, সেগুলো আর কি। আর নন ডিফেন্স বলতে বোঝায় অপ্রতিরক্ষা, মানে সরকার কর্তৃক সামরিক খাত ছাড়া অন্যান্য বিভিন্ন যেসব খাত আছে, সেসব খাতে ব্যয় করা, যেমন হচ্ছে স্কুল নির্মাণ, দেন হাসপাতাল নির্মাণ করা, রাস্তা নির্মাণ করা, মানে সামরিক খাত বাদে বাকি যেসব খাতগুলো আছে, সেগুলা নেট এক্সপোর্ট তো আমরা বুঝলামই, যে আমদানি এবং রপ্তানি যেটা, এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট যেটা, সেটাই। তো এক্সপোর্ট মানে হচ্ছে আমাদের রপ্তানি, এন্ড ইম্পোর্ট মানে হচ্ছে আমাদের আমদানি।
দেন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জিডিপি ডিফলেটর। জিডিপি ডিফলেটর এটা নিয়েও ম্যাথ আসে আমাদের, রিয়েল জিডিপি নমিনাল জিডিপি নিয়েও ম্যাথ আসে এবং জিডিপি ডিফলেটর দিয়েও ম্যাথ আসে। জিডিপি ডিফলেটর মেইনলি এই যে আমরা সূত্রটার দিকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। তো জিডিপি ডিফলেটর বের করার জন্য আমাদের নমিনাল জিডিপিও লাগতেছে এবং রিয়েল জিডিপিও লাগতেছে, এই দুটাকে ক্যালকুলেট করে এসে দেন হচ্ছে আমরা জিডিপি ডিফলেটরটা হিসাব করবো। তো এটা হচ্ছে যদি একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি, একটা অর্থনীতির মাত্রা বা সূচক যেটা মুদ্রাস্ফীতির কারণে মূল্যের বিভিন্ন স্তর বা ধাপের পরিবর্তনটা মাপবে। যেমন যদি বলি যে একটা দেশের নমিনাল জিডিপি হচ্ছে 1000 কোটি টাকা আর রিয়েল জিডিপি হচ্ছে 800 টাকা। তো নমিনাল জিডিপি মানে 1000 ডিভাইডেড বাই 800 ইন্টু যদি 100 করি তাহলে হচ্ছে 25% আসবে, and এটা হচ্ছে একটা মানে শতকরা পরিমাণ পার্সেন্টে আসবে। তো 25% আসবে আমাদের জিডিপি ডিফ্লেটেডের মান। তো সেম ভাবে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন নমিনাল জিডিপি এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল জিডিপিটাও ক্যালকুলেট করতে পারি। পার্সেন্টেজ চেঞ্জ ইন নমিনাল জিডিপি যদি কারেন্ট ইয়ারেরটা হিসাব করি তাহলে কি করব, নমিনাল জিডিপি যেটা কারেন্ট ইয়ারে থাকবে সেটা মাইনাস নমিনাল জিডিপি তার আগের বছর। যেমন যদি আমরা 2001, 2002 এবং 2003 এরটা হিসাব করি, তাহলে আমাদের যদি বলে যে 2002 এরটা হিসাব করতে, তাহলে আমরা কিভাবে করব, যে 2002 সালের নমিনাল জিডিপি মাইনাস 2001 সালের নমিনাল জিডিপি ডিভাইডেড বাই 2001 সালের নমিনাল জিডিপি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের নমিনাল জিডিপি। অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল জিডিপিটা কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল জিডিপি কারেন্ট ইয়ার ইজ ইকুয়াল টু রিয়েল জিডিপি কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। তো এখানেও যদি আমাদেরকে বলা হয় যে 2001 সালের রিয়েল জিডিপি মেজার করতে, সেখানে আমরা কি করব, 2002 সালের রিয়েল জিডিপি মাইনাস 2001 সালের রিয়েল জিডিপি ডিভাইডেড বাই 2001 সালের রিয়েল জিডিপি ইন্টু 100। সো এটাই হচ্ছে মেনলি কথা। তো মনে রাখতে হবে যে যেটা থেকে মাইনাস করব শুধুমাত্র সেটাই হবে কারেন্ট ইয়ারের, আর বাকি যেটাকে মাইনাস করব এবং যেটা দিয়ে ডিভাইড করব ভাগ করব সেগুলো হবে প্রিভিয়াস ইয়ারের। তাহলে সূত্রটা মনে রাখা ইজি হবে। তো এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো আই হোপ you guys will look into it. I'm also making it understand to you. So খেয়াল করো, কোশ্চেনে দেয়া আছে যে অনিয়ন এন্ড পটেটোর কিছু ডেটা আছে একটা দেশের ইকোনমিতে। তো 2020টাকে হচ্ছে বেস ইয়ার ধরে নিচ্ছি। বেস ইয়ারটা অবভিয়াসলি আমাদের রিয়েল জিডিপির ক্ষেত্রে কাজে লাগবে। সো বেস ইয়ারে প্রাইস অফ অনিয়ন দেয়া আছে 40 and কোয়ান্টিটি অফ অনিয়ন দেয়া আছে 100, প্রাইস অফ পটেটো দেয়া আছে 20, কোয়ান্টিটি অফ পটেটো দেয়া আছে 50। এন্ড 2021 এর ক্ষেত্রেও সেম, অনিয়নের প্রাইস, অনিয়নের কোয়ান্টিটি, পটেটোর প্রাইস, পটেটোর কোয়ান্টিটি দেওয়া। 2022 সালের ক্ষেত্রেও সেম। সো এখান থেকে আমাদের বলছে যে from the above data compute nominal GDP, real GDP and the percentage change in nominal GDP, real GDP in 2021 and 2022। তো এখান থেকে আমরা এরকম একটা চার্ট করে নিব। চার্ট করে করলে কি মানে বক্স করে করলে কি একটু সুবিধা হয়। তো 2020 সালের জন্য আমরা যে প্রাইস এবং কোয়ান্টিটি সেটাকে মাল্টিপ্লাই করব। এই যে অনিয়নের ক্ষেত্রে 40 ইন্টু 100, সাথে পটেটোটা 20 ইন্টু 50, টোটাল আসে আমাদের 5000। সিমিলারলি 2021 সালের ক্ষেত্রে 40 ইন্টু 200 and 20 ইন্টু 100। দেন 2022 সালের ক্ষেত্রে 80 ইন্টু 200 and 40 ইন্টু 100। অ্যান্ড এটা ছিল আমাদের নমিনাল জিডিপির ক্ষেত্রে। তো রিয়েল জিডিপির ক্ষেত্রে ফার্স্টটা সেমই থাকবে 40 ইন্টু 100, 20 ইন্টু 50। বাট পরের গুলাতে যেহেতু বেস ইয়ারের যে প্রাইসটা সেটাই কনস্ট্যান্ট থাকবে, বেস ইয়ারের প্রাইস হচ্ছে 40, তাহলে কি হবে 40 ইন্টু 200 এবং এখানে হবে 20 ইন্টু 100। এবং 2022 সালের ক্ষেত্রে বেস ইয়ারের প্রাইসটাকে আমরা কাউন্ট করবো which is 40 ইন্টু 200, আর এখানে 20 ইন্টু 100, তো 10,000 আসে। তো এখন বলছে আমাদের এই যে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি কাউন্ট করা শেষ, এখন আমরা কাউন্ট করবো পার্সেন্টেজ চেঞ্জ ইন নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি 2021 সালে এবং 2022 সালে। এখন যদি আমাদের বলতো 2020 সালে ক্যালকুলেট করতে, আমরা ক্যালকুলেট করতে পারতাম না। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা পার্সেন্টেজ চেঞ্জটা হিসাব করব আমাদের আগের বছরেরটা লাগবে। 2020 এর আগের বছরের কি কোনো ডেটা দেওয়া আছে? আমাদের দেয়া নাই কিন্তু। তো এখানে কিন্তু আমাদের কনফিউজ করতে পারে, প্লিজ ডু নট গেট কনফিউজড। তো
আমাদের যেই সালেরই পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলবে, যেমন 2021 এবং 2022-এর পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলছে, এগুলোর আগের বছরের হিসাবটা দেয়া থাকবে। এখানে যদি 2020 সালেরটা বের করতে বলতো আমরা পারতাম না, কারণ 2019 সালের কোনো ডেটা এখানে আমাদের দেওয়া নাই। তো আমাদের 2021 সালেরটা বের করতে বলছে, তো 2021 সালের নমিনাল জিডিপি মাইনাস 2020 সালের নমিনাল জিডিপি ডিভাইডেড বাই 2020 সালের নমিনাল জিডিপি ইন্টু 100। তো এখানে আমরা এই যে এখানে যেটা করছি, 2021 সালের নমিনাল জিডিপি কত আমাদের ছিল, 10,000। এই যে মাইনাস 5,000 ডিভাইডেড বাই আবার 5,000 ইন্টু 100। দেন আবার নমিনাল জিডিপি বের করতে বলছে কিসের ক্ষেত্রে, 2022 সালের ক্ষেত্রে বের করতে বলছে। তো এখানে নমিনাল জিডিপি 2022 সাল মাইনাস নমিনাল জিডিপি 2021 সাল ইন্টু 100 ডিভাইডেড বাই নমিনাল জিডিপি 2021 সাল। তো নমিনাল জিডিপি 2022 সালে কত ছিল, 20,000 মাইনাস 2021 সালে কত, 10,000 ডিভাইডেড বাই আবার 10,000 ইন্টু 100। আচ্ছা, এখানে আরেকটা থিং টু বি ফোকাসড অন, সেটা হচ্ছে যখন আমরা 2021 সালেরটা বের করতেছি, ওর প্রিভিয়াস ইয়ার কিন্তু 2020। এই যে 2021 সালেরটা যখন বের করতেছি, ওর প্রিভিয়াস ইয়ার কিন্তু 2020। তবে যখন 2022 সালেরটা বের করতেছি, ওর প্রিভিয়াস ইয়ার কিন্তু 2021। তো এখানে আবার এই কনফিউশনটা তোমরা লাগাও না কাইন্ডলি, যে বেস ইয়ারটা হিসাব করব। বেস ইয়ারটা হচ্ছে আমরা রিয়েল জিডিপির ক্ষেত্রে কাজ করব, বাট পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ার নিয়ে কাজ করব। বেস ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার কিন্তু আলাদা, ঠিক আছে। 2022 সালের ক্ষেত্রে আমাদের বেস ইয়ার কিন্তু 2020ই, কিন্তু 2022 সালের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু 2021। সো জাস্ট বি কেয়ারফুল অন ইট। এন্ড দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল জিডিপি হচ্ছে আমাদের 2021 সালের যে রিয়েল জিডিপি কত, 10,000 মাইনাস 2020 সালের রিয়েল জিডিপি 5,000 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 100, 100%। অ্যান্ড 2022 সালের রিয়েল জিডিপি যেটা হচ্ছে 10,000 মাইনাস 2021 সালের রিয়েল জিডিপি যেটা 10,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100। তো এখানে জিরো আসে। দেন হচ্ছে আমরা একটা সাইকেল পড়বো, যেটা হচ্ছে মেজারিং দ্য কস্ট অফ লিভিং, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, economics use models to simplify reality in order to improve our understanding of the world. The most basic macroeconomic model include circular flow diagram. The circular flow diagram is a visual model of the economy that shows how money flow through markets among households and firms. তো সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা আমাদের কি দেখাবে, যে টাকাটা কিভাবে বিভিন্ন চক্রের মাধ্যমে প্রবাহিত হয়, এবং এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ড্র করতে বলে। সো এখানে যদি আমরা দেখি মার্কেটস ফর গুড এন্ড সার্ভিসেস, এইখান থেকে হচ্ছে রেভিনিউ যাচ্ছে ফার্মসে, অ্যান্ড এইখান হাউসহোল্ড থেকে আসতেছে মার্কেট, ঠিক আছে। মার্কেট থেকে যাচ্ছে রেভিনিউ ফার্মসে, এবং হাউসহোল্ড থেকে আসতেছে স্পেন্ডিং। অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস সোল্ড, যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে যাচ্ছে, যেটা ফার্ম থেকে মার্কেটে যাচ্ছে। অ্যান্ড আবার এই মার্কেটস থেকে গুডস অ্যান্ড সার্ভিসেসটা আমাদের হাউসহোল্ডে আসছে। আবার মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এখান থেকে আমাদের আসতেছে, যেহেতু প্রোডাকশন বলতেছে তার মানে এটা কোম্পানির ব্যাপার আছে, সেখানে লেবার ক্যাপিটাল এসবের দরকার আছে। তো হাউস হোল্ড থেকে বিভিন্ন মানুষ এখানে আসতেছে কাজ করতে, এন্ড এখান থেকে প্রোডাকশন যাচ্ছে কোথায়, ফার্মে। দেন ফার্ম থেকে আবার হচ্ছে ওদের যারা কাজ করতেছে তাদের ভাতা, বেতন, প্রফিট, এগুলার একটা হিসাব আছে। দেন এখান থেকে ইনকামটা যাচ্ছে কোথায়, হাউস হোল্ডে, ঠিক আছে। যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে হাউস হোল্ডের কাছে ব্যয় হচ্ছে। এন্ড এখানে দুইটা অ্যারো দিয়ে দুইটা জিনিস বুঝাইতেছে, যে আমাদের যে গ্রিন কালার অ্যারো দিয়ে বুঝাচ্ছে ফ্লো অফ মানি, অ্যান্ড অরেঞ্জ কালার অ্যারো দিয়ে বুঝাচ্ছে ফ্লো অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস। সো এটা হচ্ছে খুবই ইজি, একটু দেখলেই বুঝবে। আমি এটাতে খুব একটা সময় নিলাম না, বিকজ মানে খুবই ইজি, জাস্ট অ্যারো গুলার দিকে খেয়াল করবা, অ্যান্ড এটা এক্সামে ড্র করতে বলে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে পড়বো, যেটা হচ্ছে ফার্স্টের স্লাইডেও ছিল, এন্ড আমি বলেছিলাম যে the consumer price index is a measure of the overall cost of the goods and services bought by a typical consumer. It is used to monitor changes in the cost of living over time. When CPI rises, the typical family has to spend more money to maintain the same standard of living. তো সিপিআই হচ্ছে আমাদের মেইনলি যেটা ভোক্তাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা মূল্য পরিবর্তনের সূচক হিসেবে এটা কাজ করে। এটা মেইনলি নির্ধারণ করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের বৃদ্ধি অথবা হ্রাস। এবং সিপিআই যদি বাড়ে, এখানে লেখা আছে সিপিআই যদি আমাদের বাড়ে, তাহলে একটা টিপিক্যাল ফ্যামিলিকে ওই ধরনের মানে
লিভিং, ওই ধরনের জীবনযাত্রাকে মেনটেন করার জন্য আরো বেশি টাকা খরচ করতে হবে। তো সিপিআই ও হচ্ছে আমাদের এটা সম্পর্কে ম্যাথ আছে। এটার যে সূত্রটা সেটা হচ্ছে কস্ট অফ বাস্কেট ইন দ্য কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ বাস্কেট ইন দ্য বেস ইয়ার ডিভাইডেড ইনটু 100। তো এখানে একটা বেস ইয়ার এন্ড কারেন্ট ইয়ারের ব্যাপার আছে। সো সিপিআই কিভাবে ক্যালকুলেট করবো সেটার জন্য কিছু স্টেপস আছে। স্টেপ 1 হচ্ছে ফিক্স দ্য বাস্কেট। আমরা ফার্স্টে একটা বাস্কেট অথবা ঝুড়ি নির্ধারণ করব, যেখানে আমরা কি কি নিব সেগুলো আমরা মানে নির্ধারণ করব। এখানে আমরা 4টা হটডগস নিছি এবং 2টা হ্যামবার্গার্স নিছি। দেন স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য প্রাইসেস। এগুলোর প্রাইসটা হিসাব করব। যে 2001 সালে হটডগের প্রাইস ছিল $1 এবং হ্যামবার্গারের প্রাইস ছিল $2। 2002 সালে হটডগস এর জন্য 2, হ্যামবার্গার্স এর জন্য 3। 2003 সালে হটডগস এর জন্য $3 এবং হ্যামবার্গার্স এর জন্য $4। দেন হচ্ছে আমরা বাস্কেটের কস্টটা হিসাব করব। তো কস্টটা হবে এখানে হচ্ছে $1 2001 এবং পরিমাণটা ছিল 4, এবং $2 হ্যামবার্গারের জন্য এবং পরিমাণটা ছিল 2। তো দুটো যদি হিসাব করি এখানে 2 2 4 আর এখানে 4 4 প্লাস 4 হচ্ছে $8। সেম ভাবে এখানে হচ্ছে আমরা 2002 এরটা হিসাব করতে পারি। এখানে হচ্ছে আমরা প্রাইস গুলো আগে চার্ট থেকে পেয়েছি এবং কোয়ান্টিটি গুলো আমাদের দেয়াই থাকবে। সো কোয়ান্টিটি গুলো ওইখানে দেয়া ছিল যে 4 হটডগস এন্ড 2 হ্যামবার্গার্স। তো এইগুলা হচ্ছে কিন্তু এই যে ফিক্স কোয়ান্টিটিটা কিন্তু ফিক্স এবং প্রাইসটা কিন্তু আমরা চার্ট থেকে পেয়েছি, লাস্ট স্লাইডে ছিল। তো ফার্স্টে হচ্ছে আমরা কোয়ান্টিটিটাকে দেখলাম, যেখানে 4 হটডগস এন্ড 2টা হ্যামবার্গার্স আমরা একটা বাস্কেটে নিলাম। দেন হচ্ছে সেটার প্রাইসটা বের করলাম কোন কোন সালের জন্য, 2001 2002 2003 এর জন্য। এখন হচ্ছে আমরা কম্পিউট করব কি কস্ট অফ বাস্কেট, যেখানে আমরা প্রাইস ইনটু পরিমাণ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি দিয়ে হিসাব করব কিসের কিসের জন্য, হটডগস এবং বার্গার্স এর জন্য। এটা হচ্ছে কিছুটা রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মতো, বাট পুরাটা সেম না, কনফিউজড হয়ে যেও না। সো এখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা সেম থাকতেছে হটডগস এর, এই যে এখানে হ্যামবার্গস এর কোয়ান্টিটিটা সেম থাকতেছে, জাস্ট প্রাইসটা ডিফারেন্ট হচ্ছে এবং দুটোকে অ্যাডিশন করলে আমরা এরকম পাই। সো আমরা কস্ট অফ বাস্কেট 2001 এর জন্য পাই $8, 2002 এর জন্য পাই $14 আর 2003 এর জন্য পাই আমরা $20। দেন হচ্ছে আমরা একটা জিনিসকে বেস ইয়ার ধরবো এন্ড দেন হচ্ছে ইন্ডেক্স ক্যালকুলেট করব। তো কিভাবে 2001 কে আমরা বেস ইয়ার ধরতেছি, মেইনলি হচ্ছে যদি কোশ্চেনে বেস ইয়ার না বলে দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্ট ইয়ারটাকেই বেস ইয়ার ধরে নিই, বাট মোস্ট অফ দ্য টাইমস বলা থাকে। So choose 1 year as a base year 2001 and compute the price index in each year, consumer price index in each year, which is basically CPI. তো 2001 এ হচ্ছে আমরা যদি এটা হিসাব করি তাহলে 8/8 ইন্টু 100। এখানে 8/8 কিসের জন্য আসছে, আমরা উপরে যেটা রাখবো সেটা হচ্ছে কারেন্ট ইয়ার এর সিপিআই ডিভাইডেড বাই বেস ইয়ার এর সিপিআই ইন্টু 100। তো এখানে বেস ইয়ার 2001, তাহলে ওর কারেন্ট ইয়ারও $8 এবং ওর বেস ইয়ারেরও $8, এই জন্য 100 আসে। 2002 এর ক্ষেত্রে উপরে রাখবো কি কারেন্ট ইয়ার এর সিপিআই, যেটা হচ্ছে $14 ডিভাইড বাই বেস ইয়ার এর ক্যালকুলেশনটা, যেটা হচ্ছে $8 ইন্টু 100, যেটা 175। এই যে $8 ছিল, এবং 2003 এর ক্ষেত্রে কারেন্ট ইয়ারেরটা হচ্ছে 20 এবং বেস ইয়ারেরটা হচ্ছে 8। তো 20/8 ইন্টু 100, যেটা হচ্ছে আমরা 250 পাই। তো সিপিআই 2001 এর জন্য পাই 100, 2002 এর জন্য পাই 175, 2003 এর জন্য পাই 250। এখান থেকে আমরা হচ্ছে ইনফ্লেশন রেট হিসাব করব। ওইখানে একদম ফার্স্ট স্লাইডে আমি বলছিলাম যে সিপিআই এর সাথে ইনফ্লেশনের সাথে একটা সম্পর্ক আছে। ইনফ্লেশন মেইন হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন রেট বলতেছে মুদ্রাস্ফীতির হার। দ্য ইনফ্লেশন রেট ইজ a percentage change in the price index from the preceding period. So the inflation rate is calculated as, যদি বলে ইনফ্লেশন রেট ইন ইয়ার 2, তাহলে কি হবে, সিপিআই ইন ইয়ার 2 মাইনাস সিপিআই ইন ইয়ার 1 ডিভাইডেড বাই সিপিআই ইন ইয়ার 1 ইনটু 100। তো এটা হচ্ছে কিছুটা পার্সেন্টেজ চেঞ্জের মতোই। তো এখানে আমরা 2002 এবং 2003 এরটা ক্যালকুলেট করতে পারবো, 2001 এরটা ক্যালকুলেট করতে পারবো না, কারণ তার আগেরটার কোনো কিছু দেওয়া নাই। হ্যাঁ, তো 2002 এরটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2002 এটা ছিল 175 মাইনাস কি বেস ইয়ারেরটা, মানে 1 নাম্বার ইয়ারেরটা যেটা ছিল 100 ডিভাইডেড বাই 1 নাম্বার ইয়ারেরটা 100 ইন্টু 100। তো এখানে 75% পাই, এবং 2003 এরটা হচ্ছে 2003 এর যে সিপিআই সেটা কত, 250 মাইনাস 2002 এর সিপিআই কত, 175 ডিভাইডেড বাই 2002 এর সিপিআই মানে 175 ইন্টু 100, যেটা মিলিয়ে আসে
43%। এখানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের মতো সেম, শুধুমাত্র মনে রাখবো যে যেটাকে মাইনাস করব সেটা এবং যেটা দিয়ে ডিভাইড করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেরটা। শুধুমাত্র যেটা থেকে মাইনাস করব সেই একমাত্র পরিমাণটাই হচ্ছে আমাদের কারেন্ট ইয়ারের। ঠিক আছে, দ্যাট ওয়াজ। দেন হচ্ছে আমরা সিপিআই এন্ড জিডিপি ডিফলেটরের ব্যাপারে কিছু জিনিস দেখবো, যে 3 কি ডিফারেন্সেস বিটুইন হচ্ছে আমাদের সিপিআই এন্ড ডিফারেন্স বিটুইন, মেইনলি আমরা দেখবো কি সিপিআই এন্ড জিডিপি ডিফলেটর। সিপিআই এন্ড জিডিপি ডিফলেটরের মধ্যে আমরা কিছু পার্থক্য দেখবো। সেই পার্থক্যগুলা হচ্ছে কি কি? GDP deflator measures the price of all goods and services produced, whereas CPI measures the prices of only the goods and services bought by consumers. ঠিক আছে, সিপিআই হচ্ছে একটা ভোক্তার বাস্কেট অথবা ঝুড়িতে থাকা যেসব পণ্য বা সেবা থেকে সেগুলোর মূল্য পরিমাপ করবে, বাট জিডিপিটা হিসাব করবে কি একটা দেশের অর্থনীতিতে উৎপাদিত সমস্ত পণ্য এবং সেবার ব্যাপারে। দেন হচ্ছে কি বলা আছে, বলা আছে যে GDP deflator includes only those goods produced domestically. Imported goods are not a part of GDP and do not show up in the GDP deflator. মানে জিডিপিতে থাকবে একটা দেশের ভিতরে যেসব পণ্য এবং সেবা উৎপাদিত হবে সেগুলা, কোনো ধরনের আমদানিকৃত জিনিসপাতি এখানে থাকবে না। বাট সিপিআই তে শুধুমাত্র ভোক্তারা যেগুলো ভোগ করবে সেগুলাই থাকবে, এবং এখানে আমদানি করা পণ্য থাকতে পারে, কারণ একটা ভোক্তা অবশ্যই আমদানি করা পণ্য একটা ভোগ করতে পারে। যেমন কেউ যদি তার কোনো রিলেটিভ তাকে একটা বিদেশি গাড়ি গিফট করলো অথবা একটা বিদেশি ফোন গিফট করলো, সো সেটা হচ্ছে আমরা বলতে পারি আমদানিকৃত পণ্য, তো সেটা সিপিআই এর মধ্যে থাকতে পারে। দেন হচ্ছে সিপিআই ইনক্লুড imported goods, এটাই হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে CPI include imported goods. CPI is consumed using a fixed basket of goods, whereas GDP deflator allows the basket of goods to change over time as the composition of goods and services changes. তো সিপিআই টা আমাদের আমদানিকৃত পণ্যকে অ্যালাউ করবে, বাট জিডিএ ডিফলেটর শুধুমাত্র অ্যালাউ করবে সেই সব জিনিস যেগুলা আমাদের সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, বাট সেসব সেবা এবং পণ্য যেগুলো আমাদের সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, তবে আমরা কোনো ধরনের ইম্পোর্টেড গুডস এখানে অ্যালাউ করব না। অ্যান্ড আরেকটা যদি বলি সেটা হচ্ছে সিপিআইটা মুদ্রাস্ফীতির প্রভাব দেখাবে, কিন্তু জিডিপি ডিফলেটরটা একটা অর্থনীতির সামগ্রিক মুদ্রাস্ফীতির প্রভাব দেখাবে, আর সিপিআইটা একটা ভোক্তার মুদ্রাস্ফীতির প্রভাব দেখাবে। যেমন বিদেশ থেকে যদি একটা গাড়ি আমদানি করা হয় এবং সেই গাড়ির যদি দাম বাড়ে, তাহলে সিপিআইটা হবে আমদানিকৃত গাড়ির দাম বৃদ্ধির কারণে সিপিআইটা বেড়ে যাবে। তবে জিডিপি ডিফলেটরে এটা অন্তর্ভুক্ত হবে না, কারণ গাড়ি দেশের ভিতরে উৎপাদিত হয় নাই, এই গাড়িটা বিদেশ থেকে আসছে, দেশে উৎপাদিত হয় না, তাই এটা কোনোভাবেই এখানে মানে ইনক্লুডেড হবে না। সো এটা ছিল সিপিআই এন্ড জিডিপি ডিফলেটরের মধ্যে পার্থক্য, এটা অনেক সময় এক্সামে আসে, সো জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এন্ড লাস্টলি আমরা হচ্ছে কিছু প্রবলেমস দেখতেছি, যে মেজারিং ইন দ্য কস্ট অফ লিভিং সিপিআই মেজার ক্ষেত্রে সাবস্টিটিউশন বায়াসের ক্ষেত্রে আমরা দেখবো এখানে, এন্ড হচ্ছে আমরা দেখবো ইন্ট্রোডাকশন অফ নিউ গুডস, এগুলো হচ্ছে আমাদের কিছু প্রবলেমস। So the CPI is an accurate measure of the selected goods that make up the typical bundle, but it is not a perfect measure of the cost of living. এখানে হচ্ছে দুই ধরনের জিনিস দেখা যায়, একটা হচ্ছে সাবস্টিটিউশন বায়াস, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ গুডস। সাবস্টিটিউশন বায়াস হচ্ছে প্রতিস্থাপন পক্ষপাত। সিপিআই যখন আমরা গুনবো অথবা হিসাব করব তখন এটা একটা সমস্যা হিসেবে দাঁড়াবে, যেখানে ভোক্তারা তুলনামূলকভাবে সস্তা এবং বিকল্প একটা পণ্যর দিকে তারা চাবে, কিন্তু সেটা মূল্যায়ন করা হবে না ঠিকভাবে, মানে সেই পণ্য অথবা সেবার গুণগত মানটা ঠিক থাকবে না। তার কারণ হচ্ছে সিপিআই একটা নির্দিষ্ট ঝুড়ির উপর ভিত্তি করবে, যে আমরা যে একটা বাস্কেট ফিক্স করি সেটাই, যেটা সময়ের সাথে পরিবর্তন হয় না খুব একটা। তবে বাস্তব জীবনে ভোক্তারা পণ্যের দাম বাড়লে সস্তা
পণ্যই আমরা নেই, যেটা সত্যি কথা। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে চালের দাম বেড়ে গেছে, তাহলে আলুর দাম হচ্ছে স্থিতিশীল। তখন ভোক্তারা চালের পরিবর্তে আলু কিনা শুরু করবে, যে বলবে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ভাত খাবো না, আমরা আলু খাই। ঠিক আছে, একটা অল্টারনেট হিসেবে তারা অবভিয়াসলি দেখবে। তবে সিপিআই আগের ঝুড়ি ধরে চালের মূল্য হিসাব করে মুদ্রাস্ফীতি বাড়ার ধারণা দেবে। ঠিক আছে, মানে সিপিআইটা কি করবে, চালের মূল্যটাই ধরবে। ওই যে আমরা যে চেঞ্জ করতেছি, যে ওটার দাম বেড়ে গেছে দেখে সেটার উপরে ও মানে ফোকাস করবে না। এটাই হচ্ছে একটা সমস্যা, যে সিপিআই মেনলি প্রকৃত মুদ্রাস্ফীতির তুলনায় বেশি দেখাতে পারে। ঠিক আছে, তো এটা বলছে দ্য বাস্কেট ডাজ নট চেঞ্জ টু রিফ্লেক্ট কনজিউমার রিয়াকশন টু চেঞ্জেস ইন রিলেটিভ প্রাইসেস, যে এটাই, যে যদি প্রাইস বেড়ে যায় এবং আমরা নর্মালি যেটা বাস্তব জীবনে করি, ভোক্তারা যে যেটা প্রাইস বেড়ে গেছে সেটা অল্টারনেট কিছু আমরা চিন্তা করি, সেটা সিপিআই দেখে না। কনজিউমার সাবস্টিটিউট টুয়ার্ড গুডস দ্যাট হ্যাভ বিকাম রিলেটিভলি লেস এক্সপেন্সিভ, হ্যাঁ, যেটা আমাদের একটু দাম কম সেটার দিকে আমরা বেশি ঝুঁকি। The index overstates the increase in cost of living by not considering consumer substitution. Introduction of new goods, the basket does not reflect the change in purchasing power brought on by the introduction of new products. So introduction of new goods বলতে নতুন পণ্যের যে প্রত্যাবর্তন। ঠিক আছে, যখন কোন একটা নতুন পণ্য বাজারে আসে সেগুলা দেখা যায় ভোক্তাদের মধ্যে একটা মানে আগ্রহ সৃষ্টি করে, যে নতুন একটা জিনিস আসছে এবং সেটা কি করে জীবনযাত্রার মান বাড়ায় দেয় আমাদের। তবে সিপিআইটা কি করে, খুবই ধীর গতিতে এই পণ্যগুলোকে বাস্কেটে ইনক্লুড করে, যার ফলে মূল্যের পরিবর্তনটা ঠিকভাবে বোঝা যায় না। যেমন ধরলাম যে কোন একটা স্মার্টফোন অথবা টেকনোলজির সাথে সম্পর্ক কোনো কিছু বাজারে আসছে, যেটা হচ্ছে পুরানো পণ্যগুলোর তুলনায় বেশি ভালো এবং দামও মোটামুটি ঠিক আছে, সাশ্রয়ী। কিন্তু সিপিআই কি করবে, ও পুরাতন মূল্যের দামই ধরতে যাবে। মানে আগে যেটা ছিল সেটা। তো সেটা যদি ধরে তাহলে নতুন পণ্যর কোনো মানে উন্নতি অথবা মানে মানদণ্ড কোনো স্থাপন হবে না। এটা হচ্ছে আরেকটা সমস্যা সিপিআই এর, যে ও প্রকৃত খরচ এবং মান উন্নয়নের যে একটা প্রভাব সেটা ধরে রাখতে পারে না। তো এটা বলছে যে নিউ প্রোডাক্টস রেজাল্ট ইন গ্রেটার ভ্যারাইটি which in turn makes each dollar more valuable. Consumers need fewer dollars to maintain any given standard of living. তো এটা হচ্ছে সিপিআই এর দুইটা সমস্যা। The substitution bias, introduction of new goods caused the CPI to overstate the true cost of living. The issue is important because many government programs use the CPI to adjust for changes in the overall level of prices. তো আমাদের সরকার খুব চেষ্টা করতেছে অনেক জায়গায় যে সিপিআইটাকে মানে হচ্ছে একটু চেঞ্জ করার জন্য, বাট সিপিআইটা মেইনলি একটা জিনিসকে স্থায়ী ধরেই কাজ করে। তো মেইনলি কি কি বললাম, সাবস্টিটিউশন বায়াসটা হচ্ছে ভোক্তারা সস্তার বিকল্প জিনিস খুঁজলেও সিপিআই সেই আগের জিনিসটাই পুরনো ঝুড়িতে রাখে, এবং ইন্ট্রোডাকশন অফ নিউ গুডস হচ্ছে নতুন কোনো পণ্য বাজারে আসলেও সিপিআই সময় মতো সেটাকে অন্তর্ভুক্ত করতে পারে না। এই দুইটার কারণে সিপিআই মুদ্রাস্ফীতির যে সঠিক পরিমাণ অথবা যে সঠিক মেজারটা সেটা দেখাইতে পারে না। এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে যে ওয়াই সিপিআই ইজ নট আ অ্যাকুরেট মেজার অর ওয়াই সিপিআই ইজ নট আ পারফেক্ট মেজার অফ কস্ট অফ লিভিং। তো এগুলো হচ্ছে একটু এক্সপ্লেন করা লাগে এভাবেই। You can add examples, that's how I give example, যেখানে আমি সাবস্টিটিউশন এর ক্ষেত্রে চালের এক্সাম্পল দিলাম, ইন্ট্রোডাকশন অফ নিউ গুডস এর ক্ষেত্রে একটা স্মার্টফোন অথবা প্রযুক্তির একটা এক্সাম্পল আমি দিলাম। তো এগুলো এক্সাম্পল ইনক্লুড করতে পারেন আপনারা অথবা নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট এক্সাম্পল দিয়ে মনে রাখলে খুবই ইজিলি মনে রাখা যায়। So that was all about today's lecture. I hope you guys liked my lecture. If you did, then please do give a like and subscribe to our YouTube channel. So stay tuned and goodbye.